আজকের ভিডিওটিতে আমরা দশম শ্রেণীর গোলক অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা এখানে পাশের চিত্রে একটা গোলকের আমরা ছবি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা জানি যে গোলক একটি ত্রিমাত্রিক চিত্র, তাই এখানে সেট দিয়ে আমি বুঝিয়েছি। ঠিক আছে, এরকমে যদি সেটটা না দিতাম তাহলে এটা দ্বিমাত্রিক, এবং আমরা জানি যে একটা দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিক ছবি আঁকা খুবই কষ্টকর। ত্রিমাত্রিক ছবি আঁকাই যায় না, ত্রিমাত্রিক ছবিকে শুধুমাত্র প্রকাশ করা যায়, তাই আমি এখানে প্রকাশ করেছি। ঠিক আছে, সেট দিয়ে। তাহলে এটি একটি গোলক যার এটা কেন্দ্র। ঠিক আছে, এটা কেন্দ্র। তাহলে গোলকের এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ দিয়ে আমরা সূত্রগুলোকে বুঝব। তাহলে প্রথমেই যে সূত্রটি আমরা শিখব সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ এই গোলকটির চারপাশে যে জায়গাটা আছে তাকে সমগ্রতলের ক্ষেত্রফল বলছি। সেটা হচ্ছে 4πr², যেখানে আর হচ্ছে এই গোলকটির ব্যাসার্ধ। ঠিক আছে, আর একক যেভাবে অঙ্কে দেওয়া থাকবে সেভাবে আমরা এককটা লিখব। যেহেতু ক্ষেত্রফল তাই একক স্কয়ার বা বর্গ একক, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, মিটার হলে বর্গ মিটার, এভাবে আমরা লিখব। এরপরে গোলকের আয়তন বা ঘনফল। ঠিক আছে, তাহলে কোনো গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তার ঘনফল হয় 4/3 বা 4/3 πr³, যেখানে আর হচ্ছে গোলকটির ব্যাসার্ধ। আর একক যেমন থাকবে সেভাবে আমরা ঘন একক, যেহেতু ঘনফল তাই ঘন একক আমরা লিখব। যদি মিটার হয় ঘন মিটার, সেন্টিমিটার হয় তাহলে ঘন সেন্টিমিটার আমরা লিখব। এরপরে আমরা একটি অর্ধগোলকের আমরা চিত্র অঙ্কন করেছি। ঠিক আছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই অর্ধগোলকের বেলায় সূত্রগুলি কেমন হবে সেটা আমরা দেখছি। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা দুভাবে আমাদেরকে বুঝতে হবে। যেভাবে অঙ্কে আমাদের দেওয়া থাকবে, যদি এটা মানে এর যে ভূমিটা, এই যে আমি যেভাবে এঁকেছি, যেটাতে আমি শেড করছি, সেই যদি নিরেট হয় তাহলে এখানে আমরা একটা তল পাবো। ঠিক আছে, এই যে যেখানে আমি চিহ্নিত করছি সেখানে আমরা একটা তল পাবো। তখন অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3πr²। কেন 3πr²? কারণ আমরা এই গোলকটি যদি ঠিক অর্ধেক করি তাহলে আমরা 4πr² ছিল, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা 2πr² পাচ্ছি। কিন্তু এই যে চিহ্নিত অংশটা যেহেতু নিরেট গোলক যদি আমাদের অঙ্কে দেওয়া থাকে তাহলে এইখানে আমরা একটি তল পাবো। তাহলে এই তলটিকে আমরা বিবেচনা করলে সেটি একটি বৃত্ত, যে বৃত্তের ক্ষেত্রফল হয় πr²। তাহলে 2πr² হচ্ছে এই কার্ভড এরিয়া বা যে হেলানো অংশ যা বা বক্রতল যেটি আছে তার ক্ষেত্রফল হচ্ছে 2πr², মানে ঠিক গোলকের অর্ধেক 2πr²। এবং তার সাথে এই ভূমির ক্ষেত্রফল বা যে সমতলটি আছে তার ক্ষেত্রফল বৃত্তের মতো πr²। তাই 2πr² সাথে πr² যোগ হয়ে এটা হয়ে যাচ্ছে 3πr²। 3πr², এবং এককটি আমরা যেভাবে দেওয়া থাকবে সেভাবে লিখব। তাহলে এখানে যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বললাম সেটা নিরেট। ঠিক আছে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমি বললাম। এরপরে যদি ওটি ফাঁপা হয়, ঠিক আছে, ফাঁপা যদি হয় তাহলে এই যে আমরা এখানে চিহ্নিত করেছি যে অংশটা লাল কালি দিয়ে, সেই অংশটি আর পাবো না। তাহলে তখন হবে 2πr²। এটা ভালো করে মাথায় রাখতে হবে, কারণ অঙ্কে যেভাবে দেওয়া থাকবে সেইভাবে আমরা ঠিক জায়গায় 3πr², ঠিক জায়গায় 2πr²টা বসাবো, এবং সাথে এককটাও ঠিক মতো দেখে দেবো যে অঙ্কে কি একক দেওয়া আছে। এরপরে ঘনফল। তাহলে অর্ধগোলকের ঘনফল হবে, নিরেট যদি হয় তাহলে সেক্ষেত্রে অর্ধগোলকের ঘনফল পাবো আমরা গোলকের যে ঘনফল তার অর্ধেক। তাহলে 4/3 πr³ ছিল, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2/3 πr³। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 2/3 πr³। ঘন একক, যেভাবে একক দেওয়া থাকবে সেভাবে আমরা, মিটার থাকলে ঘন মিটার, সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার আমরা লিখব। ঠিক আছে, এরপরে যদি এটা নিরেট হয় সেক্ষেত্রেও যদি তা নিরেট মনে করো যদি কোনো বাটি হয়, সেই বাটিতে জল ভর্তি বা কোনো তরল দিয়ে ভর্তি থাকে, তখনও ঘনফল কিন্তু 2πr³ হবে। ঠিক আছে, তাহলে কোনো ফাঁপা অর্ধগোলকে যদি কোনো তরল দিয়ে ভর্তি করা থাকে, মানে একদম টু ভর্তি করা থাকে একদম কানা পর্যন্ত, তাহলে তার ঘনফল কিন্তু 2πr³ হবে। ঠিক আছে, তাহলে এই আমাদের সূত্রগুলি গেল। ঠিক আছে, এরপরে যেভাবে অঙ্কে দেওয়া থাকবে, নির্দেশ দেওয়া থাকবে, সেইভাবে আমরা সূত্রগুলো একটু বুদ্ধি দিয়ে প্রয়োগ করব।
এরপরে ফাঁপা গোলকের নিয়ে আমরা সূত্রগুলো একবার দেখছি, ঠিক আছে। ফাঁপা গোলক মানে কি, যে এর একটা বহির ব্যাসার্ধ থাকবে, সেই বহির ব্যাসার্ধটা আমি ধরছি ক্যাপিটাল আর, ঠিক আছে, আর অন্তর ব্যাসার্ধ যেটা সেটাকে আমি স্মল আর ধরছি। তাহলে এই ক্ষেত্রে গোলকের যে ফর্মুলাগুলো আমরা বা সূত্রগুলো আমরা শিখলাম সেটা কিন্তু কাজে লাগানো যাবে না, ঠিক আছে। এর বাইরের মানে যেটা সমগ্রতলের ক্ষেত্রফল সেটা ক্যাপিটাল আর দিয়ে আমরা 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার আমরা লাগাতে পারবো, কিন্তু আয়তনের বেলায় কিন্তু মানে যে ধাতু দিয়ে এই ফাঁপা গোলকটি তৈরি সেই ধাতুর আয়তন আমরা বার করার একটা অন্য সূত্র পাবো। কীরকম, যে আর দিয়ে সমগ্র যে যে গোলকটা আছে সেই গোলকটার ঘনফল থেকে ভিতরের যে স্মল আর দিয়ে যে গোলকটা আছে তার আয়তনটিকে বাদ দিতে হবে। আরেকবার বলছি, যে আমি ক্যাপিটাল আর দিয়ে যে ঘনফলটা পাচ্ছি সেটা হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, আর স্মল আর দিয়ে যে আয়তনটা আমরা পাচ্ছি যে ভেতরের দিকে যে গোলকটা তার আয়তন হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব, ঠিক আছে। তাহলে এইটা থেকে যদি আমরা এইটা বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমরা এই যে চিহ্নিত অংশ অর্থাৎ যে ধাতু দিয়ে এই ফাঁপা গোলকটি তৈরি, ঠিক আছে, সেই ধাতুটির আয়তন আমরা পেয়ে যাবো। তাহলে ফর্মুলাটা আমরা মনে না রাখলেও হবে, শুধু কিভাবে করছি সেটা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে 4/3 পাই যদি আমরা কমন নিই তাহলে হবে 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, এত ঘন একক। তাহলে এইটা হচ্ছে ফাঁপা গোলকের যে ধাতু দিয়ে তৈরি তার আয়তন নির্ণয়ের ফর্মুলা, ঠিক আছে। এরপরে ফাঁপা অর্ধগোলক, ঠিক আছে। ফাঁপা অর্ধগোলকের ঘনফল হবে 2/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, ঠিক আছে। যেটা আমরা পুরো নিরেট গোলকের বেলায় যেটা পেলাম 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, তার জাস্ট অর্ধেক হবে এই যেটা অর্ধগোলক আছে ফাঁপা তার আয়তন, ঠিক আছে। এরপরে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা দেখব। তাহলে একটা ফাঁপা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বোঝায়, দেখো বাইরের দিকের যে কার্ভ সারফেস আছে, কার্ভ সারফেস মানে যেটা বক্রতল, বাইরের দিকের বক্রতল, আর ভেতরের দিকে যে বক্রতলটা আছে দেখো এরকমভাবে ডট 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 করে যেটা আমি আঁকছি। তাহলে বাইরের দিকের তলটা, ভেতরের দিকের তলটা, আর এই যে এখানে যেটা ইয়েটা আছে বলয়টা, যেটা বলয়, তাহলে সেই বলয়টাও আমাদেরকে কনসিডার করতে হবে, বিবেচনা করতে হবে। তাহলে বাইরের দিকেরটা যদি ক্যাপিটাল আর হয়, বাইরের দিকের যদি ব্যাসার্ধটা ক্যাপিটাল আর হয় তাহলে বাইরের দিকের কত হবে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা হবে। ভেতরটা হবে 2 পাই স্মল আর স্কোয়ার, আর এই যে বলয়টা তার ক্ষেত্রফলটা হবে পাই আর স্কোয়ার হয় বৃত্তের, তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এত বর্গ একক হবে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাগুলো দিয়ে আমরা কষে দেখি 12টা করব, ঠিক আছে। আমি কিছু কিছু অঙ্ক করে দিচ্ছি, আর তোমরা সিমিলার টাইপ একই ধরনের যে অঙ্কগুলো সেগুলো তোমরা চেষ্টা করবে, নিজেরা করবে। তাহলে কষে দেখি 12গুলো আমরা এরপর আলোচনা করব। তাহলে প্রথমের যে অঙ্কটা বলেছে সেটি হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি, ঠিক আছে। তাহলে এখানে একদম সোজা সূত্রটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাই যতটা পারবো আমরা ছবি এঁকে করার চেষ্টা করব। তাহলে এইটা হচ্ছে গোলক, ঠিক আছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 10.5 এবং তার একক হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, আর চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা শিখে গেছি যে সমগ্র তলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 হচ্ছে, তারপর পাই হচ্ছে 22/7, আর আর এর ভ্যালু দেওয়া আছে 10.5, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা দুবার ইন্টু করে দেবো, আর যেহেতু এককটা সেন্টিমিটার আছে তাহলে এখানে বর্গ সেন্টিমিটার হবে তার একক, ঠিক আছে। তাহলে এটা যদি তোমরা রাফ ওয়ার্কসটা করো তাহলে তোমরা পাবে 1386 বর্গ সেমি। তোমরা পাশে রাফটা অবশ্যই দেখাবে, এটার সোজা অঙ্ক, শুধু ফর্মুলা বসালে অঙ্কটা হয়ে গেল। এরপরে কষে দেখি 12-র 2-এর অঙ্কটা তোমরা বই থেকে দেখবে। ওখানে বলা আছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসাবে
431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, তো তোমরা ভালো করে আরও বই থেকে অঙ্কটা ভালো করে পড়বে। আমি দেখো করছি অঙ্কটা। তাহলে প্রথমে আমরা লিখব যে 17.5 টাকা হিসাবে 431.20 টাকা খরচ হয়। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা 431.20কে 17.50 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, অন্যভাবে যদি আমরা ধরি যে ব্যাস যদি আমরা 2r ধরি তাহলে আমাদের 4πr², তাহলে ব্যাস যদি 2r হয় তাহলে ব্যাসার্ধ r, তাহলে 4πr² ইন্টু 17.50, এটা সমান আমার কতটা লাগবে 431.20। ব্যাপারটা বুঝতে পারলে তোমরা যে স্মল আর যদি ব্যাসার্ধ হয় গোলকটির বা চামড়ার বলটির তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আর যেহেতু প্রত্যেক 17.5 টাকা হিসাবে খরচ পড়ছে প্রতি বর্গ সেমিতে, তাহলে 4πr² ইন্টু 17.50 সমান মোট টাকাটা হবে। তাহলে এখান থেকে আমরা যেহেতু শুধুমাত্র আর এর মানটা আননোন বা অজানা, তাহলে আর এর মানটা এখানে সমাধান করে আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা r² বের করে নিলাম, 431.20 হোল ডিভাইডেড বাই 17.50 গুণিত 4 গুণিত পাই। ঠিক আছে, এরপর পায়ের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে এটা ক্যালকুলেশন করে নিয়ে আমরা r² এর ভ্যালুটা পেলাম 1.96। তাহলে এখানে আমরা rটা পেয়ে যাব এর বর্গমূল। তাহলে এর বর্গমূল হবে, আমরা জানি 14 বর্গ হয় 196, তাহলে এখানে হবে 1.4। তাহলে আর এর ভ্যালু বা আর এর মান পেয়ে গেলাম আমরা 1.4। ঠিক আছে, বা 2r সমান 2 ইন্টু 1.4 সমান 2.8 সেমি, যেহেতু এককটা সেন্টিমিটারে আছে। তাহলে এইটাই আমাদের উত্তর, যেহেতু ব্যাসের দৈর্ঘ্যটা চেয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা ব্যাসটা 2r ধরেও ছিলাম, তাই 2r এর ভ্যালুটা আমরা বের করে দিলাম। তাহলে এটাই উত্তর। এরপরে আমরা 3-এর অঙ্কটা অর্থাৎ কোষে দেখি 12 3-এর অঙ্কটা পড়বো। ঠিক আছে, তোমরাও বই থেকে পড়বে। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করে লিখি। তাহলে এটাও সোজা অঙ্ক, কারণ ব্যাসের দৈর্ঘ্য 7 দেওয়া আছে। আমি হিন্ট দিয়ে দিচ্ছি। তাহলে ব্যাস যদি 7 হয়, তাহলে ব্যাস এখানে 7 দেওয়া আছে, 7 সেমি। তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধ বার করব, অর্থাৎ আর এর ভ্যালু। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেন্টিমিটার। ঠিক আছে, আর জিজ্ঞাসা করেছে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, অর্থাৎ এখানে চেয়েছে আয়তন। ঠিক আছে, তাহলে এই আয়তনের ফর্মুলাটা আমরা বসাবো। আয়তনের ফর্মুলা আমরা শিখে গেছি 4/3 পাই r3। এই আর এর ভ্যালুটা আমরা এখানে জাস্ট পুট করে দেব। মানে কেমন হবে, 4/3 পায়ের মান হচ্ছে 22/7 আর আর হচ্ছে 7/2। তাহলে 7/2কে আমরা 3 বার লিখবো, 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। ঠিক আছে, আর একক যেহেতু সেন্টিমিটারে আছে তাই এটা আমাদের ঘন সেমি হবে। ঠিক আছে, ঘন সেমি। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরাই পারবে, তোমরা বই থেকে পড়ে নিয়ে আর এই হিন্টটা দিয়ে তোমরা অঙ্কটা নিজেরা করে নাও। 4-এর অঙ্কটা সূত্র ব্যবহার করলেই হয়ে যাবে, তাই এটাকে আমি বাদ দিয়ে দিলাম। তোমরা বই থেকে পড়ে তাও একটু বুঝে নাও, আমি বলে দিচ্ছি। দেখো 4-এর অঙ্কটাতে বলা আছে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে নিরেট গোলককে জলে নিমজ্জিত করা মানে কি, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস দেওয়া আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বার করব, 2 দিয়ে ভাগ করে, তাহলে 14 আসবে। তাহলে আর এর ভ্যালুটা 14 আসছে। সেখান থেকে আমরা যদি গোলকটির আয়তন বার করি তাহলে আমরা জানি যে সম আয়তন জলই অপসারণ করবে, তাই আয়তনটা বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা 4/3 পায়ার কিউবটা বসিয়ে দেবো, আর এর ভ্যালু 14, তাহলে আমাদের 4-এর অঙ্কটা হয়ে যাবে। তাই এই অঙ্কটা আমি আর করলাম না, তোমরা এটা নিজেরা করে নেবে সূত্র বসিয়ে। এরপর আমরা 5-এর অঙ্কটা পড়বো। ঠিক আছে, দেখো 5-এর অঙ্কটা আমরা বই থেকে পড়ে নিচ্ছি। কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আমি এখানে প্রশ্ন অনুসারে লিখেছি যে বেলুনটির পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই, যেহেতু আমাকে অনুপাত বের করতে বলেছে তাই আমি এখানে প্রথমে বাই দিয়ে করছি, পরে আমরা ইজটু লিখে দেব। তাহলে আমরা লিখেছি প্রশ্নানুসারে বেলুনটির পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল
হোল ডিভাইডেড বাই বেলুনটির পরের সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, আর আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং পরে 21 সেন্টিমিটার হয়েছে, সেই অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা যেভাবে ব্যাসার্ধগুলো পূর্বে এবং পরে দেওয়া ছিল সেভাবে বসালাম। 4 পাই আর স্কোয়ার হয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাই 4 পাই ইন্টু 7 স্কোয়ার, 4 পাই ইন্টু 21 স্কোয়ার। যেহেতু এটা অনুপাত তাই একক হবে না, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে। 4 পাই ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাই এটা 7 ইন্টু 7 লিখলাম 7 স্কোয়ারকে, আর 21 স্কোয়ারকে 21 ইন্টু 21, তো এটা আমরা ক্যালকুলেশন করলে এটা আমরা পেয়ে যাবো 1/9। তাহলে এটাই নির্ণেয় অনুপাত। ঠিক আছে, তাহলে এটাই আমাদের চেয়েছে, সেটাকে আমরা 1:9 লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটাই উত্তর। এরপরে আমরা 8-এর অঙ্কটা সরাসরি যাচ্ছি। আগেরগুলো সূত্র বসালেই হবে, তোমরা নিজেরাও পারবে যারা ফর্মুলাটা ভালো করে শিখলে। তাহলে 8-এর অঙ্কটা আমি পড়ছি, বই থেকে তোমরাও পড়বে। একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে নিরেট গোলক দেওয়া আছে, তার ব্যাসের দৈর্ঘ্য 14, মানে আমরা 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। এই গোলকটি গলিয়ে, তাহলে বড় গোলকটা গলিয়ে ফেলছে। ঠিক আছে, 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা খুব সহজ উপায়ে করব। ঠিক আছে, তাহলে প্রথমে যেহেতু 14 সেন্টিমিটার দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বার করব। তাহলে 14 সেন্টিমিটার দেওয়া ছিল ব্যাস, তাহলে ব্যাসার্ধ আমরা 7 সেন্টিমিটার বের করে নিলাম 2 দিয়ে ভাগ করে। ঠিক আছে, এরপরে যেটা আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলক আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এর আয়তনটা বের করে নেব বড় গোলকের। তাহলে বড় গোলকের আয়তন কত হবে? তাহলে আমরা এখান থেকে আয়তনটা বার করব। তাহলে আয়তন সমান 4/3 পাই ইন্টু 7 কিউব ঘন সেমি। ঠিক আছে, এটার কিন্তু আমরা ক্যালকুলেশনটা করব না, কারণ এইটাকে আমরা সরাসরি ওই যে গোলকটা আমরা তৈরি করব সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের একটু ক্যালকুলেশনটা সোজা হবে। তাহলে এইটাকে আমরা এইটুকুই রাখবো যে 4/3 ইন্টু পাই ইন্টু 7 কিউব। ঠিক আছে, এরপর ছোটো গোলক যেটা আমাদেরকে তৈরি করতে হবে তার আমরা আয়তনটা বের করব। তাহলে যেহেতু ছোট গোলকের ব্যাসার্ধ 3.5 সেমি দেওয়া ছিল, তাই তার আয়তনটা হবে 4/3 পাই ইন্টু 3.5 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটা বড় গোলকের আয়তন আর এটা হচ্ছে ছোট গোলকের আয়তন, যেটা নাকি তৈরি করতে হবে। তাহলে এইটাকে, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা এসেছে সেটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা নির্ণেয় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে নির্ণেয় গোলকের সংখ্যা হচ্ছে বড় গোলকের আয়তন ডিভাইডেড বাই ছোট ছোট গোলকের আয়তন। ঠিক আছে, এত টি। তাহলে এটার আমরা ক্যান্সেলেশনটা করে দিলেই হবে। তাহলে এটা কেটে গেল, পাই কেটে গেল, আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 8 পেয়ে যাবো। ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমরা রাফে অবশ্যই করবে। তাহলে এই 8টি হবে নির্ণেয় উত্তর। এরপরে আমরা 9-এর অঙ্কটা করবো। ঠিক আছে, তাহলে 9-এর অঙ্কটা আমরা বই থেকে পড়ে নিচ্ছি। বলেছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখ। তাহলে এটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এই 3টি গোলকের আমরা আয়তন বার করবো এবং যোগ করব। ঠিক আছে, তাহলে এটা আমরা সরাসরি বার করব। তাহলে যে 3টি গোলক দেওয়া ছিল তাদের ব্যাসার্ধ 3, 4, 5 সেন্টিমিটার ছিল। তাহলে মোট আয়তনটা, অর্থাৎ গলিয়ে ফেললে তো তরল হয়ে যাবে, সেই তরলটা একসাথে যখন আমরা বের করব, তাহলে মোট আয়তনটা হচ্ছে কত? 4/3 3-এর কিউব প্লাস 4/3 4-এর কিউব প্লাস 4/3 5-এর কিউব। তাহলে 4/3টা কমন নিলে এটা হচ্ছে। এরপরে এই সমস্ত যে গলানো ধাতুটা, ঠিক আছে, বা গলানো তামাটা, সেটা দিয়ে আমাদের বড় গোলকটা তৈরি হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 4/3 পাই, এটার ক্যালকুলেশনটা আমরা পেয়ে যাচ্ছি 216। ঠিক আছে, এটা আমরা 216 পাচ্ছি। তাহলে এখান থেকে কোনো কিছু না করে আমরা সরাসরি বড় গোলকের ব্যাসার্ধটা পাবো। কীরকমভাবে? কারণ বড় গোলকের যে আয়তনটা সেটা এইটাই হবে। ঠিক আছে, তাহলে বড় গোলকের আয়তনটা যদি এইটাই হয়, তাহলে নিশ্চয়ই এইটাই হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধের কিউবটা। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে, কোনো কিছু ক্যালকুলেশন না করে আমরা সরাসরি ব্যাসার্ধটা পাচ্ছি। যে মোট আয়তনটা আমরা 3টার বার করে দিলাম, তাহলে এখানে কমন নেওয়ার ফলে যে পোর্শনটা বা অংশটা আমরা পাচ্ছি, তাহলে সেইটা হচ্ছে বড় গোলকটির ব্যাসার্ধের ঘন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সহজে লিখতে পারি কি, যে 4/3 পাই ইন্টু 216 হচ্ছে কার? 6-এর কিউব হচ্ছে, তাহলে এটা 6 কিউব। তাহলে এই যে 6 পেলাম আমরা,
কারণ কি বড় গোলকটার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর হবে, তাহলে এখানে ক্যাপিটাল আরটাই হচ্ছে 6। তাহলে এখানে কোনো কিছু না করেই আমরা 4/3 পাই ইন্টু 6-এর কিউব লিখছি, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে বড় গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 6। ঠিক আছে, এরপর যেটা চেয়েছে ওটা ব্যাসার্ধটাই চেয়েছিল। ঠিক আছে, যেহেতু বড় গোলকের ব্যাসার্ধটাই চেয়েছে তাহলে এখানে আমরা সরাসরি উত্তরটা লিখে দেবো যে স্পষ্টতই বড় গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ এখানে আমরা লিখে দেবো যে ব্যাসার্ধ সমান 6 সেমি, এটাই উত্তর। তাহলে অঙ্কটা বুঝতে পারলে তোমরা কীরকম, যে 3টি গোলকের আয়তনটা যোগ করে দিলাম এবং এইভাবে কমন নিলাম 4/3 পাই আর কিউব। এই 4/3 পাইটা বড় গোলকটাতেও থাকবে, কারণ ওটাও তো একটা গোলক, তাহলে তারও আয়তন 4/3 ইন্টু আর কিউবেই হবে। তাহলে এই যে অংশটা, সেই অংশটা কার ঘন সেটা আমরা বের করে নিলাম, তাহলে আমরা স্পষ্টতই পেয়ে যাচ্ছি যে স্পষ্টতই বড় গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। এরপরে আমরা বইয়ের 12 অঙ্কটা আমরা বই থেকে পড়বো। এটা একটু কঠিন আছে, তাহলে এটা আমরা একটু পড়ছি। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা ভালো করে বুঝবে, 2-3 বার পড়বে অঙ্কটা। তাহলে আমরা এখানে বড় গোলক মানে যেটা প্রথমে ছিল সেটা আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আর ধরলাম এবং ছোট গোলকের ব্যাসার্ধটা আমরা স্মল আর ধরলাম। তাহলে যেভাবে প্রশ্নে বলেছে, কি বলেছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে আমরা 4 পাই স্মল আর স্কোয়ার, যেহেতু ছোট গোলকের ব্যাসার্ধ আমরা স্মল আর ধরেছি, তাহলে 4 পাই স্মল আর স্কোয়ার সমান হাফ অফ 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, যেহেতু বড় গোলকের ব্যাসার্ধটা ক্যাপিটাল আর আছে। তাহলে এইটা আমাদের শর্ত, যেখান থেকে দুটো আর অর্থাৎ স্মল আর আর ক্যাপিটাল আর এদের রিলেশনটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা রিলেশনটা পেয়ে গেলাম, 4 পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এই 2টার দিকে ইন্টু হলে তো 2 স্মল আর স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, সেখান থেকে আমরা ক্যাপিটাল আর ইকুয়াল টু √2 আর পেলাম। ঠিক আছে, এরপরে ওরা চেয়েছে যে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। ঠিক আছে, তাহলে এরপরে আয়তনের অনুপাত অর্থাৎ আয়তনের ফর্মুলাগুলো আমরা এই অনুযায়ী বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখে দিলাম যে কেটে নেওয়া অংশের আয়তন ও ছোট গোলকের আয়তনের অনুপাত সমান। তাহলে যেভাবে বলেছে কেটে নেওয়া অংশের আয়তন মানে বড়টা থেকে আমরা এটা মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব। ঠিক আছে, তাহলে 4/3 পাইটা কমন নিলে এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে কি যে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ডিভাইডেড বাই স্মল আর কিউব। ঠিক আছে, এরপরে আমরা এই আর এর ভ্যালুটা ইন টার্ম অফ √2 আর যেটা আমরা পেয়েছি সেটা বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা আর এর জায়গায় √2 আর বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে এখানে তাহলে 2√2 হবে। এখানে আমরা 2√2 পাচ্ছি, আর কিউব মাইনাস আর কিউব বাই আর কিউব, সবগুলো তাহলে স্মল আর কিউব হয়ে গেছে। তাহলে স্মল আর কিউবটা আমরা যদি কমন নিই তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 2√2 - 1 বাই আমরা এখানে 1 পাচ্ছি। ঠিক আছে, তাহলে নির্ণেয় অনুপাতটা আমরা পেয়ে যাচ্ছি কত, যে দেখো তোমরা এটা হচ্ছে 2√2 - 1 1, তাহলে এটাই উত্তর হবে। ঠিক আছে, তাহলে এই কোষে দেখিতে যে কটি অঙ্ক বাকি রইলো সেগুলো মোটামুটি একই ধরনের। তাহলে তোমরা ফর্মুলা ইউজ করে নিয়ে বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারবে, বাড়িতে চেষ্টা করবে এবং ভালো করে যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এই প্রত্যেকটা কনসেপ্টই কিন্তু মোটামুটি আলোচনা করা হয়ে গেল। তোমরা এগুলো নিজেরা চেষ্টা করলেই পেরে যাবে। ঠিক আছে, তাও যদি না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সেই মতো আরেকটা হয়তো ভিডিও করে দিতে পারি বা তোমাদের ওই কমেন্ট বক্সে আমি রিপ্লাই দিতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে থাকো, ভালোভাবে পড়াশোনা করো সবাই।